এক বুক কষ্ট নিয়ে আবারও সামনে তাকাতে বুক কেমন ধক করে উঠে। বাইকে হেলান দিয়ে এক হাতে গান ঘোরাতে ঘোরাতে মুখে বাঁকা হাসি ঝুলিয়ে তার দিকেই তাকিয়ে থাকা জিদ্দাতকে দেখে। সে গা ছাড়া ভাব নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। এক পা করে গান ঘোরাতে ঘোরাতে রানীর দিকে এগোচ্ছে, যা দেখে রানী এক পা করে পেছাতে থাকে। জিদ্দাত প্রায় রানীর কাছে চলে এসেছে। দুহাত সামনে গেলেই পাখি তার খাঁচায় বন্দি। রানী চায় না এই খাঁচায় বন্দি হতে। মেয়েটা কুলকিনারা না পেয়ে একটা গার্ডের থেকে থাবা মেরে গান নিয়ে ঠেকায় নিজের ডান সাইডের কপালে। জিদ্দাতের চলন্ত পা ঠিক তখনই থেমে যায়। গার্ড রানীর হাত থেকে গান ছিনিয়ে নেওয়ার জন্য হাত উদয় করতে জিদ্দাত রানীর দিকে দৃষ্টি স্থির রেখে দু আঙুলে গার্ডকে ইশারা করে পিছিয়ে যাওয়ার জন্য। গার্ড তৎক্ষণাৎ হাত নামিয়ে ফেলে। সাহস নেই যে তার মরার জন্য সে ইচ্ছুক নয়, তাই তাড়াতাড়ি করে পিছিয়ে যায়। রানী জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে জিদ্দাতকে উদ্দেশ্য করে চেঁচিয়ে ওঠে, আমি নিজেকে শেষ করে দিব, তারপরও আপনার সাথে যাব না। জিদ্দাত কোনো প্রতিক্রিয়া করল না। ঘাড় কাত করে ভ্রু উঁচিয়ে ঠোঁট কামড়ে ধরল। পরপর তা ছেড়ে দিয়ে বাঁকা হেসে কিছুটা ঢং করে উত্তর দিল, ওকে ফাইন, গুলি চালান। রানী চমকালো। এই লোক যা পাষাণের পাষাণ, এতে তার কিছুই যায় আসে না। রানী শুধু অবাক নয়নে তাকিয়ে রয়। তার মধ্যে জিদ্দাতে দাঁত কটমট করে আবারও বলে ওঠে, গুলি চালাচ্ছেন না কেন? রানী চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে আবারও চোখ মেলে তাকায়। ট্রিগারে হাত রাখে। সত্যি সত্যি নিজেকে শেষ করে দিবে, তারপরেও এই লোকের সাথে যেতে ইচ্ছুক নয় সে। জিদ্দাত আস্তে আস্তে তার হাতে থাকা গানটা রাস্তায় রেখে আচমকা রানীর দিকে ছুড়ে মারে, আর তা গিয়ে সোজা রানীর পায়ে জোরে ধাক্কা খায়। এতটা জোরেই লেগেছে যে রানী ব্যালেন্স রাখতে না পেরে ধপ করে নিচে বসে পড়ে। ততক্ষণে চোখ মুখ খিসে বন্ধ করে ট্রিগারে প্রেস করে দিয়েছে সে। সাথে সাথে গুলির তীব্র আওয়াজ চারদিকে ধ্বনি হয়ে যেন দুবার বাড়ি খেল। বন্ধ রাখা চোখ আচমকা খুলে অস্বাভাবিকভাবে বড় বড় হয়ে যায়। গাছে নিজের আস্তানায় বসে থাকা পাখির ঝাঁক পেখম মেলে উড়াল দেয়। নিঝুম রাত, সবকিছু কেমন গুলির তীব্র আওয়াজে থমথমে হয়ে উঠেছে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় নিথর দেহ নিয়ে পড়ে আছে, তবে রানী নয়। যার থেকে থাবা মেরে গানটা নিয়েছিল সেই লোকটা। রানী হাঁ করে তাকিয়ে আছে জিদ্দাত এবং তার হাতের দিকে। কিছুক্ষণ আগে যখন ট্রিগারে প্রেস করতে যাবে ঠিক সেই সময় নিচে এক হাঁটু ভেঙে বসে গানটা ছুঁড়ে মেরেই দৌড় প্রতিযোগিতায় যেভাবে নিচে হাত রেখে রকেটের গতিতে ছুটে, ঠিক সেভাবে এসে এক হাতে রানীর কোমর পেঁচিয়ে অপর হাতে রানীর হাতে থাকা গান সহ চেপে ধরে গার্ডের দিকে তাক করে, যার ফলে গুলিটা গার্ডের বক্ষ ভেদ করে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। মুখ পুড়ে রক্ত গলগলিয়ে বের হয়ে আসে। শক্তপোক্ত শরীরটা নিমেষেই সর্বহারা নিথর হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। ঘটনাটা খুবই সামান্য সময়ের মধ্যে ঘটেছে। এত তাড়াতাড়ি যে সেখানে থাকা বাকি গার্ড এবং রানীর মাথায় কিছুই ঢুকছে না। সেবার হাত থেকে নজর সরিয়ে কাঁপা কাঁপা ঘাড় ঘুরিয়ে গার্ডের দিকে তাকাতেই ধক করে ওঠে বুকখানা। মুহূর্তের মধ্যে ভয়ে ফুঁপিয়ে ওঠে। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। বাঁচাতে চায় না সে এই নিষ্ঠুর পাষাণ লোকের সাথে। নজর সরিয়ে জিদ্দাতের দিকে ভেজা নয়নে অসহায়তা নিয়ে তাকায়। ভয়ে শরীর এখনো থরথর করে কাঁপছে। হাঁসফাঁস করছে অন্তরের শীতল তরঙ্গ। চোখ দিয়ে ঝিরঝিরিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। তবে কি সামান্য সময়ের জন্য সে মুক্ত পাখি হয়েছিল? তার সাথে কেন এমন হয়? কাকে সে বিশ্বাস করবে? যার ভরসায় বাড়ি থেকে বের হয়েছিল সেও তো তাকে নির্জন মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। এখন তো সে বাঘের মুখের শিকার, চাইলেও নিজেকে আত্মরক্ষা করতে পারবে না, শুধু অসহায়তা প্রকাশ করা ছাড়া। কিন্তু এতে কি আর এই পাষাণের মন গলবে? জিদ্দাত রক্তচক্ষু নিয়ে গার্ডদের দিকে তাকাতে একজন লাশটাকে তুলে নেয় এবং একে একে সবাই মাথা নিচু করে সে স্থান ত্যাগ করে। সে পরপর রানীর চোখে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে। রানী তখনও অসহায়ভাবে তাকিয়ে চোখের পানি ফেলছে। জিদ্দাত গানটা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে কোমরে গুজে রাখে এবং নিজের সাথে রানীকে মিশিয়ে মুখের সামনে মুখ নিয়ে যায়। দুজনের মধ্যে এখন একদম দূরত্ব মিটে গেছে। গরম নিঃশ্বাস
একে অপরের উপর আছড়ে পড়ছে। রানীর বুক ভয়ে ধুকপুক করে লাফাচ্ছে, সাথে শরীর মৃদু দুলছে। পাতলা চিকন ঠোঁট দুটো হালকা কাঁপছে। জিদ্দাত এক হাতে রানীর গালে রাখে, অতঃপর স্লাইড করতে করতে ঠোঁটে বুড়ো আঙুল এনে ঠেকায় এবং আস্তে আস্তে ঠোঁটের কোণে স্লাইড করতে থাকে। রানী জোরে জোরে শ্বাস নিচ্ছে। দু হাতে সরিয়ে দেওয়ার জন্য হাত উদয় করতেই আচমকা অধরে আক্রমণ করে বসে। কিস করছে না, যেন কামড়ে কোমরে ছিঁড়ে ফেলতে চাইছে। রানী ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য, জ্বলে পড়ে যেন ছারখার হয়ে যাচ্ছে। চোখ দিয়ে শুধু অঝরে পানি গড়িয়ে পড়ছে। 20 মিনিট লেটার। ছেড়ে দিতে রানী জোরে জোরে শ্বাস নিতে থাকে। ঠোঁটের কোণে পেটে রক্ত বেরোচ্ছে, ফুপিয়ে ওঠে মুহূর্তে। সে মুহূর্তে জিদ্দাত রানীর মাথার পেছনে হাত নিয়ে চুলের ভাঁজে হাত ঢুকিয়ে শক্ত করে চেপে ধরে। রানী শব্দ করেই কেঁদে ওঠে। মাফিয়াটা দাঁতে দাঁত পিষে তার দিকে তাকিয়েছে। এত জোরে চুল ধরায় সইতে না পেরে দু হাতে জিদ্দাতের হাতের উপর রেখে ভাঙা গলায় বলে, ছেড়ে দিন, আমার খুব লাগছে। মাফিয়াটা তখন হাতের মুঠিটা আর শক্ত করে ধরে রানীর মুখের সামনে দাঁত কটমট করতে করতে উত্তর দেয়। লুজিং পেশেন্স এট দ্য স্লাইটেস্ট। বলেই দু আঙুল রানীর কপালে টোকা মেরে পরপর দাঁত পিষে বলে, কেন মরবেন না? এটা আপনার আবদার অপূর্ণ রাখি কিভাবে ভেবেছেন? কথাটা বলে রানীর গালে শব্দ করে চুমু খায়। রানী কেঁপে ওঠে। জিদ্দাতের কথার মানে বুঝতে না পারে আটকে আটকে বলে, কি করতে চাইছেন? নরক দর্শন করাতে চাইছে। প্রত্যুত্তরে একদম রানীর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে। রানীর মাথা চক্কর মেরে ওঠে। ধীরে ধীরে রানীর ডান কানের নিচে দু আঙুল নিয়ে রেখে সেখানে চেপে ধরতে মুহূর্তের মধ্যে রানী ঢুলে পড়ে তার বক্ষের ওপর। শুনশান নিস্তব্ধ রাত, অমাবস্যা দিয়ে ঘেরা চারিপাশ। চাঁদ ডেকে যাচ্ছে কালো ঘন মেঘের চাদরের আড়ালে। লম্বা লম্বা বিশাল গাছে ঝুম বাতাসে পাতাগুলো কেমন ভুতুড়ে ভঙ্গিতে নাড়াচ্ছে। একে অপরের সাথে পাতাগুলো লেগে ঝনঝন করে অদ্ভুতুড়ে আওয়াজ হচ্ছে। শুকনো ডালপালা যেন কটমট আওয়াজ করে ভেঙে পড়ছে। গা ছমছমে শীত। জঙ্গলের মাঝখানে হিংস্র প্রাণীর ডাক, আত্মা কাঁপিয়ে তোলার মতো ভয়। গাছের ডালে বসে থাকা প্যাঁচাদের অদ্ভুত ডাক। তারা দিন কানা হলেও রাতে তাদের মনি জ্বলজ্বল করে দূর দূরান্ত পর্যন্ত দেখতে পায়। নিশিভোর তার সাথে কিছু মানুষের কলিজা ফাটিয়ে তোলা আর্তনাদ। কেউ যেন পুষ জবাই করা চাপাতি দিয়ে মাংস কাটার ন্যায় শরীরকে টুকরো টুকরো করছে। রানীর চোখ বন্ধ রাখা অবস্থায় কানে আওয়াজ ভেসে আসছে, শুধু চোখ মেলে তাকাতে পারছে না। অনেক কষ্ট করে চোখের পাতা টেনে একটুখানি মেলতেই যেন চোখ ভেঙে আসতে চাইছে। পুনরায় চোখ বন্ধ করে নেবে, তখনই কারো গলা ফাটা চিৎকার নিজের অতি নিকট থেকে ভেসে আসতেই ফট করে চোখ খুলে ফেলে। ক্লান্তি ও ঘুম নিমিষে ছুটে পালায়। দৃষ্টিপাত উপরে হতেই বেশ চমকায়। খোলা আকাশ তার সামনে দৃশ্যমান। বিশাল বিশাল গাছ, যার ডালা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়েছে। গাছপালা অবাধ্য বাতাসে একবার উত্তর দিকে হেলে পড়ছে, তো আরেকবার দক্ষিণ দিকে। রানীর মাথায় ঢুকছে না সে কি সত্যি দেখছে নাকি স্বপ্ন। তার ধ্যান খেয়াল করার মাঝে আবারও কানে ভেসে আসে মোরগের ন্যায় ছটফট করা বুক ফাটা আর্তনাদ। রানী ভয়ে ঢোক গিলে আস্তে আস্তে শোয়া অবস্থা থেকে উঠে বসে সামনে দৃষ্টিচর হতে ভয় চিৎকার দিয়ে পিছিয়ে আসে। তবে এতেও তার খুব একটা লাভ হয় না। পিছিয়ে আসতেই হাতের সাথে গোল বস্তুর মতো কিছু একটার সাথে বাড়ি খায়, আর সেটা কেমন পার্টের আঁশের মতো লাগে। কৌতূহলবশত সেটাকে খামচে ধরে মুখের সামনে উঁচু করে এবং যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। হাত থেকে সেটা কিছুটা দূরে ফেলে আবারও সমস্ত শক্তি দিয়ে জোরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে, কারণ সেটা ছিল কাটা মাথা আর পার্টের আঁশ। সেগুলো হচ্ছে লোকটার চুল। রানী আরেকটু পেছনে যেতে আরও দুইটা মাথা দেখে সেন্সলেস হয়ে যাওয়ার উপক্রম। হালকা আলোতে লোকগুলোর মুখ দেখে চিনতে পারে এই তিনটা মাথা ওই ছেলেগুলোর, যেখানে রেস হচ্ছিল আর তাকে ভাজে কথা শুনিয়েছিল। শরীরের সব পশম দাঁড়িয়ে গেছে। সামনের ব্যক্তিটা যে কিনা
এখনো একের পর এক কুপাতেই আছে। দুটো লোক যারা রানীর দিকে লালসা ভরা চোখে তাকিয়ে পিছু নিয়েছিল, হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে। লোক দুটো এত নির্মমভাবে খুন করা দেখে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করছে। রানী মুখ চেপে কান্না করছে, ভয়ে তার কলিজা বেরিয়ে আসতে চাইছে। আশেপাশে একটু খেয়াল করতে কাঁপুনি দিয়ে ওঠে বুকের বাঁ পাশে থাকা নরম তরঙ্গা। গা ঝিরঝির করে শরীর জোরে ভূমিকম্পের মতো ঝাঁকুনি দিয়ে দাঁতে দাঁত বাড়ি খেতে শুরু করে। দাঁড়িয়ে যায় ছোট বড় শরীরে থাকা সকল পশম। সাধারণ জায়গায় নয়, গুরুস্থানের মাঝখানে আছে সেই মুহূর্তে। সারি সারি পাকা করা কবর, তাতে নাম ও ঠিকানা বাঁকা করে উপর দিকে উঁচু করে বের করা জায়গাটাই খোদাই করে লেখা। চারিপাশে ধোঁয়াশার মতো উড়ছে। কাঁপতে কাঁপতে জিদ্দাতের দিকে তাকায়, যে কিনা খুব তৃপ্তি সহকারে হাড্ডি সহকারে ছেলেগুলোর শরীরের মাংস কেটে কুচি কুচি করছে। সাদা শার্ট রক্তে মাখামাখি, ধুতি থেকে তাজা তরল রক্ত চুয়ে চুয়ে পড়ছে, যেন গোসল দিয়েছে সেই রক্ত দিয়ে। প্রতিটা কূপে রক্ত খাড়া হয়ে উগলে ছুটছে, আর সেটার ছিটে ফোঁটা সারা মুখে বিচরণ করছে। ইস, কি বিভৎসনা সেই দৃশ্য! কতটা সাইকো হলে এভাবে মানুষকে নিখুঁতভাবে টুকরো টুকরো করতে পারে? তার থেকেও ভয়ঙ্কর দৃশ্য তৈরি করে সে হাত পা বাঁধা একটা লোককে জীবন্ত অবস্থায় বুকের শক্ত টান টান চামড়া ছিঁড়ে বক্ষ ভেদ করে কলিজার সহ হৃৎপিণ্ড হিংস্র পশুর ন্যায় টেনে বের করে নিয়ে আসলো। লোকটার মৃত্যু যন্ত্রণায় ছটফট করা আর্তনাদ এবং সামনে ঘটা ভয়ঙ্কর দৃশ্য সব মিলিয়ে প্রাণী যেন দিশেহারা। কবরস্থানের আশেপাশে কত শত মাথার খুলি, শরীরের হাড্ডি সহ কঙ্কাল এবং লোকগুলোর টুকরো টুকরো করে ফেলা মাংস ছড়িয়ে ছিটিয়ে থাকা, যেন তার আত্মা কাঁপাচ্ছে। চোখ কানকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। জিদ্দাত একইভাবে দ্বিতীয় লোকটার হাল করে রুহু টেনে বের করে ফেলে এবং তাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কুপিয়ে আলাদা আলাদা করতে করতে হিংস্র বাঘের মতো গর্জন দিয়ে ওঠে। জিদ্দাতের জিনিসে নজর দেওয়া মানে নিজের মৃত্যুকে আহ্বান করা। বেকুব। সেটা বলে সে থেমে যায়। ধুতি কোমরে গুজে দুটো লোহার শিক নিয়ে রক্তচক্ষু করে রানীর দিকে এগোতে থাকে। রানী জোরে জোরে কাঁদছে, কলিজার সাথে নেই। এখন কি হবে? বসা অবস্থায় পিছিয়ে যাচ্ছে, হাউমাউ করে কাঁদছে। জিদ্দাত গতিশীল, বেশি সময় লাগানি রানীর কাছে পৌঁছাতে। রানী অতিরিক্ত ভয়ে নিজের জায়গা থেকে এক হাতের বেশি দূরে যেতে পারেনি। রানীর সামনে সে এক হাঁটু ভেঙে বসে, এতে রানী জিদ্দাতের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়, যেন তাকে কিছু না করে। তৎক্ষণাৎ জিদ্দাত তার থেকে নজর সরিয়ে ঘাড় বাঁকিয়ে শব্দ করে হেসে ওঠে। কি অদ্ভুতই না সে হাসি! পরমুহূর্তে হাসি থামিয়ে আচমকা ঘাড় সোজা করে রানীর মুখের সামনে ঝুঁকে আসে। তবে মুখে রাগচটা ভাবটা আর দেখা গেল না। দেখে মনে হচ্ছে এই মুহূর্তে সে একদমই শান্ত। রানী মাথা পিছিয়ে নিয়ে এসে কান্না থামিয়ে বোকার মতো ভোলা ভালা নিষ্পাপ চাহনি তাক করল জিদ্দাতের চোখের দিকে। সে দৃষ্টি বেশিক্ষণ স্থির রাখতে পারে না, মাথার নিচু করে নেয়। জিদ্দাতের চোখেও যেন অদ্ভুত রকমের কিছু একটা মিশে আছে। তার চোখে চোখ রেখে বেশিক্ষণ স্থির রাখা কষ্টসাধ্য হয়ে ওঠে। তবে এই মুহূর্তে সে খুব ভয় পাচ্ছে, শরীর থরথরিয়ে কাঁপছে। জিদ্দাত শীতল, মানে ঝড় আসার পূর্বাভাস। সে আরো ঝুঁকে গিয়ে রানীর ঘাড়ে নাক ঘষে দিয়ে জোরে জোরে বেশ কয়েক শ্বাস নিল। রানীর কেমন গা গুলিয়ে আসলো। জিদ্দাতের থেকে তীব্র তাজা রক্তের বিশ্রী গন্ধ আসছে। নাক মুখ চেপে ধরলো, বমি পাচ্ছে। মুখ দিয়ে আওয়াজ হতেই জিদ্দাত বাঁকা হেসে দূরে সরে আসে। রানী তখন আকুতি সুরে বলে ওঠে, এখান থেকে আমাকে বের করুন, আমার খুব ভয় করছে। জিদ্দাত তখন দুহাত মাটিতে ভর দিয়ে মাথাটা পেছনে হেলিয়ে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে শুরু করে। এই ভয়ঙ্কর হাসি পুরো জঙ্গল কাঁপিয়ে তোলে, যার আওয়াজ দৃঢ় থেকে দৃঢ় হয়ে দুবার বাড়ি খাচ্ছে। সে হাসতে হাসতে রানীর দিকে ঠোঁট বাঁকিয়ে তাকায়। রানীর মুখশ্রীতে 1 মিনিটের মতো তাকিয়ে থেকে আচমকা 2 আঙুল নিজের কপাল ঘষতে ঘষতে বলে ওঠে, এই জঙ্গল ভয় করছে? হিংস্র নেকড়েদের ডাক, নাকি শ্মশান? কলিজে সহ রক্তাক্ত হৃৎপিণ্ড, কাটা মাথা, টুকরো টুকরো করা মানুষের টিক্কা, কোনটা কোনটা? নাকি আমাকে? লাস্টের কথাটা নিজের দিকে আঙুল তাক করে এক প্রকার লাফিয়ে সে রানী মুখের সামনে চোখ বড় বড় করে বলে,
এতে যেন রানীর প্রাণ যায় যায় অবস্থায়। জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। জিদ্দাত করা করা আচরণ তার মেন্টালিটিতে দাগ কাটছে। অতিরিক্ত ভয়, উত্তেজিত হওয়া, ছটফট করা, এক প্রকার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা। মেয়েটার নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। এই মুহূর্তে তার কাছে জিদ্দাতকে যমদূত মনে হচ্ছে। সবকিছু উপেক্ষা করে তাকাই ভয় লাগছে। জিদ্দাত রানীর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে নিঃশব্দে হেসে হাতের তালি দেয়। তৎক্ষণাৎ দুজন লোক এসে কাঠখড়ের উপর আগুন জ্বালিয়ে তাড়াতাড়ি করে সে স্থান ত্যাগ করে। রানী মাটি খামচে ধরে। নখের ভেতর মাটি প্রবেশ করে গেছে। কি হতে যাচ্ছে তা বুঝতে পারছে না। জিদ্দাত উঠে গিয়ে সে আগুনে লোহার শিক দুটো ধরে। কিছুক্ষণের মধ্যে শিক দুটো আগুন লাল হয়ে ওঠে এবং সেটাকে হাতে তুলে নাড়িয়ে দেখতে থাকে। অতঃপর রানীর কাছে আসতে আসতে মুখের ভাবভঙ্গি বেজার করার ভান ধরে বলে, এটা একদম কম সস্তা হয়ে যাচ্ছে না? তার থেকেও বড় কিছু হলে ভালো হতো। কি বলেন বেবি? রানী যেন এবার আকাশ থেকে পড়ে। গরম লোহার শিকে দিয়ে তাকে শাস্তি দিবে মানে? বুঝে উঠতে পারছে না, শুধু অবাক নয়নে গরম শিকের দিকে তাকিয়েছে। ততক্ষণে জিদ্দাত একদম রানীর কাছে এসে বসেছে। রানী কাঁপতে কাঁপতে দূরে সরে আসতে চায়, তবে জিদ্দাত রানীর হাত খামচে ধরে মুহূর্তের মধ্যে তার চেহারার রং বদলাতে থাকে। চোখ আগুন লাল হয়ে বেরিয়ে আসতে চাইছে। চোখের বাদামি মণি জ্বলজ্বল করছে। ইতিমধ্যে সাদা অংশতে রক্তের লাল শিখর ছড়িয়েছে। কপালের রগ অতিরিক্ত নীল হয়ে ফুলে উঠেছে। দাঁত এমন ভাবে খিসেছে যে একে অপরের সাথে লেগে ভেঙে যাওয়ার মতো অবস্থা। তুফানের গতি রাগে সে রানীর হাতের তালু টেনে দাঁত চেপে গরম লোহার শিক দিয়ে আঁকতে শুরু করে। রানী মা বলে আর্ত চিৎকার করে ওঠে। হাতের তালু যেন ঝলসে যাচ্ছে। প্রতিটা লোহার আঁচড়ে জায়গাটা পুড়ে ক্ষতবিক্ষত হয়ে রক্ত বেরোচ্ছে। এতে যেন তার রুহু পর্যন্ত কেঁপে উঠছে। হাত ছাড়ানোর জন্য ছটফট করছে। চিৎকার করতে করতে ইতিমধ্যে তার গলা ভেঙে গেছে। রানীর বুক ফাটা চিৎকারে পুরো জঙ্গল কাঁপিয়ে তুলতে সক্ষম হয়েছে। নিস্তব্ধ রাতে এই চিৎকার বারবার ফিরে আসছে। জিদ্দাত দাঁত চেপে রক্তচক্ষু নিয়ে একের পর এক দাগ কাটছে। রাগে তার শরীর যেন শিরশির করছে। একইভাবে অপর হাত ও পায়ের তালুসহ লোহার শিকি দিয়ে একে ক্ষতবিক্ষত করে ফেলেছে। রানীর চিৎকার করার মতো আর শক্তি নেই। সে প্রায় নিথর। জিদ্দাত দুবাহুর জামা টেনে ছিঁড়ে ফেলে সে যেন এক হিংস্র কোনো জানোয়ারে পরিণত হয়েছে। দাঁত পিষতে পিষতে সেখানে অ্যাসিড ঢেলে দুবাহুর জায়গাটা পুড়িয়ে দেয়। তৎক্ষণাৎ রানী সইতে না পেরে জ্ঞান হারায়। জিদ্দাত চিৎকার রানীকে ঝাঁকায়। অপবিত্র জায়গা পবিত্র করলাম মিসেস ইবরার খান সিদ্ধার্থ। ড্রিম লাইট জ্বলছে। বন্ধ রুমে এসি চলছে ফুল পাওয়ারে। স্বাভাবিক মানুষের জন্য এইটুকু শীতল মানিয়ে নেওয়াটা সম্ভব হলেও রানীর পক্ষে তা অতি কষ্টদায়ক। শরীরে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। সেন্স ফিরেছে সে কখন, তবে চোখ টেনে মেলতে পারছে না। ঘুম যেন তাকে চারিপাশ থেকে গ্রাস করে ফেলেছে। গুটি ছুটি মেরে পড়ে আছে বেডে। কিছুক্ষণের মধ্যে ঘুমের দেশে তলিয়েও যায়। অনেকক্ষণ যাবত ঘুমিয়ে থাকার পর হাত পায়ের তালুর ব্যথায় ধীরে ধীরে ঘুম ভেঙে যায়। চোখের পাতা টিপ টিপ করে খুলে তাকায়। প্রথমে অল্প কিছুক্ষণ চুপ করে ঘুমের রেশ কাটিয়ে নেয়। পরবর্তীতে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। চোখ ঘুরিয়ে আশেপাশে ভালো করে তাকাতেই বুঝতে পারে সে এখন একটা রুমের ভেতরে আছে, যেখানে সবকিছু আলোকিত না হলেও ড্রিম লাইটে স্পষ্ট। রানীর একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন। দুহাতে ভর দিয়ে উঠতে নিলে ব্যথায় গুমড়িয়ে ওঠে। সকল শক্তি প্রয়োগ করে কোনো রকম উঠে বসে এবং রুমের ভেতরে খেয়াল না করে বেড থেকে নিচে পা রাখতেই ধপাস করে নিচে পড়ে যায়। পায়ের ক্ষতস্থানে চাপ লাগতেই ব্যথায় কলিজা ছিঁড়ে যেতে চাইছে। জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে ফুঁকিয়ে ওঠে। 5 মিনিটের মতো হেঁচকি তুলে কান্না করার পর নিজেকে সামলে চোখের পানি মুছে নেয় এবং সামনে নজর যেতেই চমকে পুরো শরীর জুড়ে কাঁপুনি দিয়ে ওঠে। সামনে ডিভানে বসে টি টেবিলের ওপরে দুপা রেখে ওয়াইনের বোতল হাতে নিয়ে তার দিকেই অদ্ভুতভাবে তাকিয়ে ড্রিঙ্কস করছে জিদ্দাত। কালো শার্ট, তার উপর আবার উপরের দুটো বোতাম খোলা। এসি চলা সত্ত্বেও কপাল দিয়ে
ঘেমে গলায় চুয়ে চুয়ে পড়ছে। চোখ নেশা তুরে হয়ে আছে, তবে অ্যালকোহলের প্রভাবে নয়। সে কখন ড্রাঙ্ক হয় না, বরং সে সামনে পড়ে থাকা মেয়েটা তাকে মাতাল বানায়। রানী মাফিয়াটাকে দেখামাত্র ভয়ে বেডের সাথে চেপে বসে। রাতের কথা মনে পড়তেই যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। কতই না ভয়ানক দৃশ্য ছিল, আর কতটা পাষাণ হলে এরকম করতে পারে। ভাবতেই কান্না পাচ্ছে। সে তো হাঁটতেও পারে না, এখন কি করবে? এই লোকের মতিগতি তো ঠিক নেই। সে কেমন ছটফট করতে শুরু করে দেয়, জাবরারের দিকে অদ্ভুত নীল নয়নে এক রাশ ভয় নিয়ে তাকিয়ে। এই দৃষ্টি যেই পর্যবেক্ষণ করবেই সে স্পষ্ট ভয় দেখতে পাবে। অপরদিকে জিদ্দাত নজর সরিয়ে বোতলের মুখের ভেতরে নিয়ে মাথাটা উঁচু করে ঢকঢক করে ওয়াইন গিলছে। এতে করে তার অ্যাডামস অ্যাপল উপর নিচে নামছে সেকেন্ড কয়েকবার। নেকের দুপাশের হাড়গুলো স্পষ্ট ভেসে উঠেছে। ঘাম, ঝরঝরা শরীর সব মিলিয়ে ড্রিম লাইটের আলোতে এই মাফিয়াকে অন্যরকম লাগছে। সে বোতলটা নিমিষেই খালি করে ফেলে এবং আহ শব্দ করে সেটাকে অনেকটা জোরে টেবিলের উপর রাখে। রানী কেঁপে কিছুটা লাফিয়ে ওঠে। ভয়ে আবারও দাঁত দাঁত বাড়ি খাচ্ছে। শরীরের ব্যথাকে ভুলে সিংহের থেকে শরীরকে বাঁচানোর চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। জিদ্দাত রানীর দিকে তাকিয়ে লিপ কামড়ে ধরে, পরবর্তীতে লিপ ছেড়ে জিভ দিয়ে খুবই স্লো লিপ ভিজিয়ে রানীকে পা থেকে মাথা পর্যন্ত নেশাতুর দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ে। জিদ্দাতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রানীর অস্থিরতা আরও বেড়ে যায় এবং নিজের ওড়নার টান দিতে গিয়ে দেখে গায়ে কোনো ওড়নাই নেই। আগের শরীরে থাকা পোশাকের ছিটে ফোঁটাও নেই, শুধু একটা ডোলা হুইট শার্ট, যেটার উপরের ৩-৪টা বোতাম খোলা। এতে করে বুকের ভাঁজ স্পষ্ট দৃশ্যমান। রানী তাড়াহুড়ো করে বোতাম লাগাতে যায়, তবে তার হয়ে ওঠে না। হাতের যন্ত্রণায় ঠিক মতো ধরতেও পারছে না। জিদ্দাত নিজের মাফিয়া কাট বড় বড় হেয়ারগুলো পিছনের দিকে ঠেলে দিতে দিতে রানীর দিকে দৃষ্টি স্থির রেখে বাঁকা হাসে। অতঃপর ফট করে দাঁড়িয়ে যায়। এমনিতেও উপরের 2টা বোতাম খোলা ছিল। জিদ্দাত নিচের আরো 2টো বোতাম খুলতে খুলতে রানীর দিকে এক পা করে এগোতে থাকে। তা দেখে রানীর যেন এবার হার্ট অ্যাটাক হয়ে যাবার উপক্রম। সে একদম রানীর সামনে এসে এক হাঁটু ভেঙে বসে, রানীর দিকে ঘাড় কাত করে ঝুঁকে এসে বাঁকা হেসে ফিসফিস করে বলে, কষ্ট হচ্ছে সুইটহার্ট? ইস, কিছু করার নেই। এবার তো শুধু ডানা ছাটাই করেছে, পরের বার বেগম সহ ডানা আলাদা করে দেব। মাইন্ডেড। লাস্টের কথাটা রানীর কপালে 2 আঙুল রেখে কিছুটা পিছনের দিকে ঠেলে দিয়ে দাঁত পিষে বলে। রানী ঠোঁট চেপে চোখ ভর্তি জল নিয়ে এক নজর তাকিয়ে মাথা নিচু করে নেয়। জিদ্দাতে দৃষ্টি তাক করে বুকের দিকে এবং এক হাতে রানীকে পেঁচিয়ে নিজের সাথে চেপে ধরে নাকে মুখ ডুবিয়ে ঘন ঘন শ্বাস নিয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে। রানীর বাহুতে চাপ পড়ার জন্য ব্যথায় কুঁকড়ে ওঠে। চোখে জমে থাকা পানিটা পলকেই গড়িয়ে পড়ে। খুব কষ্ট হচ্ছে। না পারছে হাত দিয়ে দূরে সরিয়ে দিতে, না পারছে দৌড়ে পালিয়ে যেতে। তাকে এই মুহূর্তে অক্ষম বানিয়ে ফেলেছে। আর যে সহ্য করতে পারছে না এই নরক যন্ত্রণা। জিদ্দাত মুখ ডুবানো অবস্থায় 2 হাতে রানীকে টেনে বুকের সাথে শক্ত করে চেপে ধরে। এতে রানীর বাহুতে তার প্রভাব এতটাই বেশি পড়ে যে মাংসের ভেতর থেকে ভেতরের জায়গাটা আলগা হয়ে থেতলে যেতে চাইছে। এবার আর সইতে না পেরে শব্দ করে জোরে কেঁদে ওঠে সে। জিদ্দাত সেদিকে পাত্তা দেয় না একদমই, বরং জিভ দ্বারা সেখানটা ভিজিয়ে দেয়। রানীর মেন্টালিটিতে এখন এতটাই প্রেসার পড়েছে যে হাতের ব্যথা এবং নিজের দিকটা তোয়াক্কা না করে মাফিয়াটার বক্ষে 2 হাত রেখে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দেয়। এতে জিদ্দাত খানিকটা পিছিয়ে যায়। রানীর হাতে এত জোরে চাপ খেতে ক্ষতস্থান তাজা হয়ে ছুপ রক্ত বের হয়ে আসে। সে মুহূর্তে ব্যথাকে তুচ্ছ ভেবে পাগলের মতো চিৎকার করে বলে, আমাকে বেড়ে ফেলুন, আপনার গানটা কোথায়, ওটা বের করুন। পরপর হাঁসফাঁস করে। ঠিক এখানটায় গুলি করুন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার থেকে বড় আপনি একেবারে শ্বাস বন্ধ করে দিন। বুকে হাত রেখে কথাটুকু শেষ করে। কতটা হাহাকার, কতটা যন্ত্রণা হলে নিজের বুক পেতে দেয় গুলি করার জন্য। পাগলের মতো কাঁদছে, হাতের ক্ষত থেকে রক্ত পড়ছে।
ইতিমধ্যে খোপা করা চুল খুলে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, নাকের ডগা অতিরিক্ত লাল হয়ে গেছে। জিদ্দাত ঘাড়টা হালকা বাঁকা করে খুব শান্ত নয়নে রানীকে দেখছে। রানী পাগলের মতো জোরে জোরে চিৎকার করে কাঁদছে। ভালো লাগছে না, সবকিছু কেমন বিষাদময় হয়ে তার কাছে ঠেকছে। কিছু সময়ের মধ্যে জিদ্দাত ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রানী কান্নার মাঝেও চমকায়। তার থেকেও বেশি চমকায় জাবরারকে দরজার দিকে পা বাড়াতে দেখে। ভেবেছে হয়তো রুম থেকে চলে যাবে, তাই কান্না থামিয়ে সে প্রাণে তাকিয়ে রয়। কিন্তু রানীকে আরো চমকে দিয়ে জাবরার দরজার বাইরে পা রাখতে গিয়েও হঠাৎ পা ভেতরে নিয়ে এসে সজোরে দরজাটা বন্ধ করে দেয়। কেঁপে ওঠে সে, ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। মুহূর্তে রুমে অদ্ভুত শীতল নীরবতা বিরাজ করে ওঠে। জিদ্দাত ঘাড় দুদিকে দুবার বাঁকাতে কেমন কটমট করে আওয়াজ হয়। পরমুহূর্তে নিজের বলিষ্ঠ দেহ নিয়ে সামনে ফিরে এক আঙুল কপালে ঘষতে ঘষতে নিচের দিকে দৃষ্টি স্থির রেখে রুমে হাঁটতে শুরু করে। একবার এদিকে যাচ্ছে তো আরেকবার ওদিকে। বলতে গেলে সারা রুমে তার পা বিচরণ করছে। কখনো নিজের চুল খামছে ধরছে, তো আবার কখনো ডান হাত মুঠো করে বাম হাতের তালুতে আস্তে আস্তে পাঞ্চ মারছে। একটু পর পর ঠোঁট কামড়ে ধরছে, আবার ছেড়ে দিচ্ছে। তার মধ্যে না দেখা যাচ্ছে রাগের চাপ, আর না দেখা যাচ্ছে শীতলতার আভাস। এই মাফিয়ার চালচলন বরাবরই অদ্ভুত। পুরো শরীরে ঘামে চিকচিক করছে। শার্ট কাঁধ থেকে অনেকটা নিচে নামিয়ে নিয়েছে। দু হাতের বাহু ফুলে উঠেছে স্পষ্টভাবে। বলিষ্ঠ শরীরের সিনা কিছুক্ষণের জন্য টান করছে, তো আবার পরপর গাছ ছেড়ে দিচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ পার হতে সে আচমকা রানীর দিকে দৃষ্টি তাক করে দু কদম এগিয়ে গিয়েও আবার আচমকা পিছিয়ে এসে কাছের টেবিলের উপর সজোরে লাথি মারে। এতটাই জোরে মেরেছে যে প্রেসার না নিতে পেরে মুহূর্তের মধ্যে কাঁচ ফাটল ধরে ঝনঝন করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে পড়ে। রানী এতক্ষণ জিদ্দাতের করা আচরণ দেখেই আরো অস্থির হয়ে উঠেছিল। এবার তো নাজেহাল অবস্থা। ঠোঁট চেপে জড়সড় হয়ে বসে কান্না করছে। জিদ্দাত তখন ঘাড় কাত করে রানীর দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। ইতিমধ্যে তার চেহারায় রাগ স্পষ্ট ফুটে উঠেছে। গা শিরশির করে পশম দাঁড়িয়ে গেছে। দাঁত খিসেছে বহু আগেই। চলচল করা রক্ত গরম হয়ে পুরো শরীরে যেন ধোঁয়া উঠছে। সে দু কদম এগিয়ে এসে বুকের বাপাশে দু আঙুল ঠেকিয়ে দাঁত চেপে চেপে রানীর দিকে তাকিয়ে অস্বাভাবিক মাত্রায় চোখ বড় বড় করে বলতে শুরু করে, এখানটা কি সূর্যের মতো পেয়েছে? একটু পরপর কি সেটা গভীর থেকে গভীরে ঢুকছে? সাধারণের তুলনায় হৃৎপিণ্ড লাফিয়ে রক্ত টকবগে উঠছে। কলিজা ছিঁড়ে দুভাগ হয়ে যাচ্ছে। অন্তরঙ্গের নরম লাল তরঙ্গ জ্বলে পড়ে কয়লার থেকেও বেশি কালো হয়ে ঝলসে গেছে। আত্মার প্রশান্তি না মিলতে পারায় মস্তিষ্কে থাকা প্রতিটা শিরা অপিসারের চিকন চিকন রগ টান টান হয়ে ছেড়ে যেতে চেয়েছে। বলুন বলুন। রানী প্রত্যুত্তরে কোনো জবাব দিতে পারে না, শুধু থরথর করে কাঁপছে। জিদ্দাত টেবিলের উপর রাখা ফুলদানিটা দেওয়ালে সজোরে ছুঁড়ে মেরে চিৎকার করে ওঠে। Why are you silent? Answer me. রানী ভয়ে আরো পিছিয়ে যায়। কি উত্তর দেবে সে? তার কাছে উত্তর দেওয়ার মতো কিছুই নেই। আর না সে মাফিয়াটার এই কঠিন কথার মানে বুঝেছে। জিদ্দাত রানীর দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে শুরু করে দেয় এবং নিজের গায়ের শার্টটা সম্পূর্ণ খুলে কিছুটা দূরে ছুঁড়ে ফেলে রানীর দিকে এগোতে এগোতে বলে, No answer? পরপর বলে, এখন আমার আপনাকে চাই। That's my last word. রানী কি করবে তা ভেবে পাচ্ছে না। তবে এই অবস্থায় এসব তাকে দ্বিতীয়বারের মতো মরণ যন্ত্রণা ভোগ করাবে, যা একদমই সহ্য করার মতো না। সে অসহায়ভাবে নিচের দিকে তাকিয়ে আছে। দুটো হাত চিনচিন করে ব্যথা করছে। এখন অনুভব করতে পারছে হাতের যন্ত্রণা। জিদ্দাত রানীর কাছে আসতে নিলে তার ফোনে কল আসে। সে তখন এক হাতে মুঠো করে দাঁত খিঁচিয়ে পকেট থেকে ফোনটা বের করে এবং স্ক্রিনে ভাসতে থাকা কলাটার দিকে তাকাতেই মেজাজটাই বিগড়ে যায়। কারণ কলটা ছিল গার্ডেন। ইস, লোকটা ভুল সময় কল দিয়ে নিজের মৃত্যু ডেকে নিয়ে এসেছে। আগে যেন শিরায় শিরায় রক্ত টকবক করছে। কল তুলে মুহূর্তে সে গর্জে ওঠে, আমার কাছে ব্যাঘাত ঘটাস, তোকে তো আমি পরে দেখে নিচ্ছি। উইটলেস তেমন। লোকটাকে কিছু বলার সুযোগ না দিয়েই সে ফোনটা দেওয়ালে সজোরে ছুঁড়ে মারল। ডিসপ্লে হতে যা কিছু
ফোনটার ভেতরে অবস্থিত ছিল সব জনজন করে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে রুমে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। 10 লক্ষ টাকা সে নিমিষেই পিষে ফেলল। গার্ড দ্বিতীয়বারের মতো বাঁচার আশা করল না। বস তার রুহু টেনে বের করবে এটা কনফার্ম। রানী এই মুহূর্তে জিদ্দাতের আগুন রূপ দেখে ভয়ে শুকনো ঢোক গেলে। আজকে সে নির্ঘাত মারা পড়বে। এই লোকের শরীরে যা শক্তি, এখন তো রাগিয়ে তুলে তার থেকেও দ্বিগুণ কল এসে গায়ের জোর বাড়িয়ে দিয়েছে। সে মুখের ভাব ভঙ্গি চেঞ্জ না করে চেহারায় স্পষ্ট রাগ বজিয়ে রেখে প্যান্টের বেল্ট খুলে রানীর দুবাহু ধরে দাঁড় করিয়ে বেডে ফেলে দেয়। তারপর নিজে উপরে উঠে বসে। যন্ত্রণায় সে চোখ বন্ধ করে নেয়। কার্নিশ গড়িয়ে পড়ে নোনা জল। 2 আওয়ার লেটার। রানী ফুপিয়ে উঠে চোখ মুখ লাল হয়ে গেছে। জিদ্দাত দু সাইডে শক্ত করে চেপে ধরার জন্য হাতের ব্যান্ডেজের উপরে রক্ত সুপ সুপ হয়ে ভেসে উঠেছে। সে বারংবার গোঙাচ্ছে। কান্না করার ফলে ভেঙে যাওয়া গলা তীব্র ভেঙে গিয়েছে। তার উপর মাফিয়াটা এত হার্ড হচ্ছে যে ব্যথিত সারা অঙ্গ কাঁপিয়ে তুলছে। সময় তার গতিতে তাল মিলিয়ে পার হচ্ছে, কিন্তু এই লোক থামছে না। দীর্ঘ 6 দিনের ক্ষুধা আজ একসাথে মেটাচ্ছে। রানী সইতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। কান্না করতে করতে নিজের অবস্থা নাজেহাল বানিয়ে ফেলেছে। শরীরে আর বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। কাতরাতে কাতরাতে ভীষণ নড়াচড়া করতে করতে ভাঙা কণ্ঠে বলে, প্লিজ এইটুকু তো দয়া করুন, আমি আর নিতে পারছি না। রানী চোখ মুখ খিসে বন্ধ করে নেয়। তার শ্বাসটা যেন আসছে আর যাচ্ছে। মুখ দিয়ে কথা বলার শক্তিটাও নেই, শুধু চোখের পানি ফেলছে। তাও মনে হয় প্রায় সব ফুরিয়ে গেছে। পাক্কা 3 ঘন্টা পর ছাড়া মেলে। মাফিয়াটা পাশে কাত হয়ে শুয়ে ঢোক বন্ধ করে নেয়। রানীর হুঁশ নেই, মরা মানুষের মতো পড়ে আছে। ছোট দেহটায় এত বড় একটা বলিষ্ঠ শরীরের প্রেসার নিতে গেলে বরাবরই হিমশিম খেতে হয়। জিদ্দার চোখ বন্ধ অবস্থায় ঠোঁট কামড়ে অদ্ভুতভাবে হাসে। কিছুক্ষণ চোখ বন্ধ রেখে এক হাতে কপাল ঘষে চোখ খুলে সামনে এলোমেলো হয়ে পড়ে থাকা রানীকে চোখ খাদে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। লম্বা ঘন কালো কেশ পুরো বালিশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখের বড় ঘন পাপড়ি ভিজে জুট বেঁধেছে। সম্পূর্ণ মুখশ্রী লাল হয়ে আছে। হাতের মোটা ব্যান্ডেজ ভেদ করে রক্তের দাগ ভেসে উঠেছে। সে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে আচমকা বেড থেকে নেমে দাঁড়ালো। শার্ট পরিধান, হাতা ফোল্ড করতে করতে দরজার দিকে এগোলো। রানীর দিকে আর একবারের জন্য তাকানোর প্রয়োজন মনে করল না। দরজার কাছাকাছি এসে মাফিয়া কাঠ হেয়ারগুলো পিছনের দিকে ঠেলে দিতে দিতে গা ছাড়া ভাব নিয়ে সম্পূর্ণভাবে রুম থেকে বের হয়ে যায়। জিদ্দার চলে যেতে রানী চোখ মেলে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে। সে এখন অচল, না পারছে উঠতে আর না পারছে শান্তিতে শুয়ে থাকতে। পেটে খুব ব্যথা হচ্ছে, সাথে হাত পায়ের ক্ষতগুলো চিনচিন করে জ্বালা করছে। তবে এই মুহূর্তে তার ওয়াশরুমে যাওয়া খুবই প্রয়োজন, কিন্তু কিভাবে যাবে ভাবতেই কান্নার রেশ আরও দ্বিগুণ হয়। আর কত সহ্য করবে? তিলে তিলে মরে যাওয়ার থেকে একবার মৃত্যু শ্রেয় ছিল। কোন পাপের শাস্তি আল্লাহ তাকে এভাবে দিচ্ছেন? যেখানে যায় সেখানে তার জন্য বিপদ অপেক্ষা করে। কাল রাতে তীর্যের করা অদ্ভুত আচরণ মনে হতে মনের মধ্যে খসখস শুরু হয়ে যায়। মনে পড়ে যায় কিভাবে তার থেকে ছুটে পালিয়েছে। ফ্ল্যাশব্যাক। সত্যি করে বলো, কে তুমি? আচ্ছা, পুনর্জন্ম বলতে কি কিছু হয়? আমার জন্য ফিরে এসেছো, তাই না? রানীর তীর্যের কথার আগামাথা কিছুই বুঝে না। সে তো নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে। একজন পরপুরুষ এভাবে ছোঁয়াতে গা কেমন গুলিয়ে আসছে, কিন্তু তীর্য ছাড়ার বদলে আর শক্ত করে ধরে ঝাঁকিয়ে পাগলের মতো আচরণ করে। বারবার একটা কথাই বলছে তুমি কে? সত্যি করে বলো। সে তীর্যের আচরণে প্রায় কেঁদেই দিয়েছে। রানী চোখে পানি দেখে মুহূর্তের মধ্যে তীর্য শান্ত হয়ে যায়। বাহুতে রাখা হাত আলগা হয়ে আসে এবং ধীরে ধীরে হাত নামিয়ে নিয়ে এসে নরম কণ্ঠে বলে, কাঁদছো কেন অদ্ভুত চোখওয়ালি? রানী এবার জোরে শব্দ করে কাঁদতে কাঁদতে বলে, আমি আপনাকে চিনি না, আর না আপনি আমাকে চিনেন। প্লিজ আমাকে যেতে দিন।
তীর্য বহু কষ্টে একটা ঢোক গেলে রানীকে দেখেই বোঝা যাচ্ছে সে কি পরিমাণ ভয় পেয়ে আছে, কিন্তু তার এই অদ্ভুত নীল নয়ন চিরচেনা, সেটাকে উপেক্ষা করবে কিভাবে? তাই অস্থির কণ্ঠে জবাব দেয়। কিন্তু এই চোখ আমার চিরচেনা। উঠে দাঁড়ালো, সামনে তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে ভয় জড়ানো কণ্ঠে বলল, আমার মতো চোখ হাজার মানুষের আছে, আপনার কোথাও ভুল হচ্ছে। প্লিজ, আপনি যদি ভালো হয়ে থাকেন তাহলে আমার পিছু নেবেন না। সেটা বলেই দৌড়ে পালাতে শুরু করলো। তীর্য রোবটের ন্যায় বসে রইল। রানী কিছুটা দূরে যেতে কেমন শূন্যতা শূন্যতা অনুভব করলো, তবে সে রানীর পিছু নিল না, আর না ডাক দেওয়ার চেষ্টা করলো। মেয়েটা ভয় পেয়ে যাবে তাই, আর ফিরেও তাকালো না। অনেকটা সময় চলে যেতে মাথায় আসলো রানী একটা মেয়ে, তার উপরে এত রাত মনে করে উঠে গাড়ি নিয়ে যে পথে গেছে তা অনুসরণ করে, কিন্তু রানীর দেখা আর মেলে না। ফ্ল্যাশব্যাক এন্ড। এসব মনে হতে সারা অঙ্গ কাঁপুনি দিয়ে ওঠে। আর রাতে ভয়ঙ্কর সত্যকে দেখে কলিজার পানি শুকিয়ে গেছে প্রায় অর্ধেক। ভাবনার মাঝে দুজন মেয়েট দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে, হাতে একটা থ্রি পিস। রানীর দিকে এগিয়ে এসে ভয়ে ভয়ে বলে, ম্যাম উঠুন, ফ্রেশ হয়ে নিন, দেরি হলে স্যার আমাদের প্রাণ নিয়ে নেবেন। রানী কোনো রকম উঠে বসে, কিন্তু সে কি করে ওয়াশরুমে যাবে? পায়ের অবস্থা তো একদম বেগতিক। অসহায় দৃষ্টি নিয়ে মেয়েদের দিকে তাকাতে দুজন মাথা নিচু করে নিয়ে একসাথে জানায়, সরি ম্যাম, অনুমতি নেই। মন খারাপ করে বেড থেকে নিচে দাঁড়ায়। মাথা ঘুরে উঠতে আহ বলে চিৎকার দিয়ে ওঠে। একটা মেয়েট তাড়াহুড়ো করে বিগলিত হয়ে রানীকে ধরতে নিলে অপর মেয়েট হাত চেপে ধরে মাথা দিয়ে ইশারায় না বলে। মেয়েট তখন মন মরা হয়ে রানীর দিকে তাকায়। ওনারা চাইলেও রানীকে সাহায্য করতে পারবে না। রানী তখন নিজেকে সামলে কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে আসে। সেও চায় না তার কারণে কেউ প্রাণ হারাক। ফ্রেশ হয়ে বের হতে দেখে মেড গিয়ে একজন মহিলা এসেছেন, দেখে ডক্টর মনে হচ্ছে। ওনার পাশে একজন নার্সও আছে। রানী ধীরে সুস্থে এসে বেডে বসে, তবে সিস্টারের হাতে কতগুলো যন্ত্রপাতি দেখে ভয়ে ঢোক গেলে এইগুলো দিয়ে কি করবে ওনারা? তার ভাবনার মাঝে ডক্টর মহিলাটা রানীর হাত ধরতে নিলে ভেসে আসে, ডোন্ট টাচ হার, শি ইজ মাই বিবেচন। দাঁত পিষাকর বাক্য শুনেই ডক্টর তড়িৎ হাত পিছিয়ে নিয়ে আসে এবং একপাশে মাথা নিচু করে দাঁড়ায়। রানী মাফিয়াটাকে দরজার সামনে দেখতে পেয়ে জড়সড় হয়ে বসে। জিদ্দাত সিগারেটে শেষবারের মতো টান দিয়ে এগিয়ে এসে থামে রানীর একদম সামনে। অতঃপর ঝুঁকে এসে হাতের ব্যান্ডেজ খুলতে শুরু করে। রানী তখন ভয়ে জিদ্দাতের দিকে কম্পিত কণ্ঠে বলে, এগুলো দিয়ে কি করবেন? জিদ্দাত ব্যান্ডেজ খোলা অবস্থা থেকে শয়তানি হেসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে উত্তর দেয়, এগুলো দিয়ে আপনার হার্ট, কলিজা, হৃৎপিণ্ড, কিডনি এবং শরীরে যত প্রকার দামি পালস আছে সবগুলো বের করে নেওয়া হবে। রানীর চোখ তখন বেরিয়ে আসার উপক্রম, মুখ অটোমেটিক হাঁ হয়ে গেছে। জিদ্দার ঠোঁট কামড়ে হেসে লতিতে শব্দ করে চুমু খেল। রানী তৎক্ষণাৎ জাবরারের প্যান্টের দু সাইড খামছে তাকে জড়িয়ে ধরে জোরে কেঁদে দিয়ে বলল, প্লিজ, এমন করবেন না। জিদ্দাত মুখ সামনে নিয়ে এসে দু হাতে রানীর হাত টেনে জোর করে নামিয়ে ভুরু উঁচিয়ে বাঁকা হেসে বলল। অসম্ভব সুইটহার্ট। রানীর কান্না রেশ আরো দৃঢ় হয়, মাথা ঘোরাচ্ছে। সত্যি সত্যি যদি এখন তার পেট কেটে সব পালস বের করে নেওয়া হয় তাহলে তো সে মারা যাবে। ভাবতে আরো জোরে কেঁদে উঠে মাথা নাড়িয়ে জিদ্দাতকে মানা করতে থাকে যেন এরকম না করে। জাবরার কোনো প্রতিক্রিয়া করে না। ইতিমধ্যে মুখে গম্ভীর ভাব নিয়ে এসে নার্সের হাতে রাখা ট্রে থেকে হ্যান্ড গ্লাভস তুলে নিয়ে দু হাতে পড়ে রানীর হাতের কবজি শক্ত করে মুঠো করে ধরে। রানী হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করে জোরে জোরে চিৎকার করে বলছে, প্লিজ, এমন করবেন না, আমি আপনার পায়ে পড়ি, দয়া করুন। তা শুনেও যেন শুনছে না। এক হাত দিয়ে পকেট থেকে নিজের রুমাল বের করে রানীর দু হাত শক্ত করে বেঁধে দেয়। সে ছটফটিয়ে নড়াচড়া করছে দেখে জাবরার মাথা কামড়ে রক্তিম চোখে তার দিকে তাকায়। এ চোখ যে কেউ দেখলেই ভয় পাবে। রাগে শরীরের পশম হিড়হিড় করে দাঁড়িয়েছে, কপালের আশেপাশে থাকা রগ নীল হয়ে ফুটে উঠেছে।
ভয় রানীর নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে চাইছে, তবে অতিরিক্ত ভয়ে কোনটা এখন সঠিক কোনটা ভুল মাথায় আসছে না, বরং আরো বেশি করে নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করছে। এতে জাবরার ক্রোধিত হয়ে রানীর গালে সজোরে থাপ্পড় বসিয়ে পেছনে এক হাতে নিয়ে চুল শক্ত করে চেপে ধরে মুখটার সামনে নিয়ে এসে দাঁতে দাঁত পিষে বলে, একদম নড়াচড়া বন্ধ। যদি তাহা হতে বিরত না হতে পারেন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে স্টুপিড। এবার সে নড়াচড়া বন্ধ করে দেয়, তবে কান্না থামে না। চোখ বন্ধ করে কান্না করতে থাকে। জিদ্দাত হাতের ব্যান্ডেজ দুটো দু ঘুরান দিয়ে একটানে খুলে ফেলে ব্যথায় জোরে চিৎকার করে ওঠে। হাতের চামড়া মনে হয় উঠে, ব্যথাটা হাতে নয়, লেগেছে কলিজায়। চোখ বন্ধ অবস্থায় গড়িয়ে পড়ছে নোনা জল। জিদ্দাত রাফ সিজরাস নিয়ে আঙুলে ভালো করে ফিট করে হাতের অ্যাসিড লাগা জায়গায় থেতলে যাওয়া আলগা চামড়াটা কেটে তুলে ফেলে। রানী বেচারি তো এবার জোরে মা মা বলে চিৎকার করে ওঠে। ডক্টর এবং নার্স একপাশে দাঁড়িয়ে চোখ বড় বড় করে হা হয়ে তাকিয়েছেন। তাদেরও মনের মধ্যে অনেকটা ভয় কাজ করছে। জিদ্দাতকে চেনে না এমন কোনো মানুষ নেই। কতটা হার্টলেস তা তো এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন। এখন যদি নিজের অজান্তে এক চুল পরিমাণ ভুল তাদের দ্বারা হয়ে যায় তাহলে জানে মেরে দিবে একদম। তাই চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই। জাবরার যন্ত্রের ট্রে থেকে মসকুইটো ফোরসেপস তুলো আটকিয়ে ক্ষত জায়গাটা পরিষ্কার করে। রানী ছটফট করছে আঘাতপ্রাপ্ত জায়গায়। পরপর কয়েকবার চাপ খেলে রুহু পর্যন্ত কেঁপে ওঠে। সেটা রানী হাড়ে হাড়ে টের পাচ্ছে। মাফিয়াটা অনেক জোরে জোরে জায়গাটা ঘষে ঘষে ক্লিন করছে। ক্লিন করা শেষ হতে আঙুল দ্বারা ডলে ডলে মলম লাগাতে থাকে। এতে করে জায়গাটা জ্বলে পড়ে যাচ্ছে। রানীর ইচ্ছা করছে গড়িয়ে গড়িয়ে গলা কাটা মোরগের ন্যায় ছটফটাতে। ইতিমধ্যে ভেঙে যাওয়া গলা তীব্র ভেঙে গেছে। এবার মনে হয় না গলা দিয়ে রাও আসবে বলে। মলম লাগানো শেষ হতে নতুন করে ব্যান্ডেজ করে দেয় এবং পায়ের তালু ও হাতের তালু পরিষ্কার করে ব্যান্ডেজ করা শেষ করে। হাতের গ্লাভস খুলে উঠে দাঁড়ায়। বা হাতে পরিহিত ঘড়ির দিকে এক নজর তাকিয়ে ঠোঁট ভিজিয়ে কণ্ঠে গম্ভীরতা মিশিয়ে রেখে রাগ মিশ্রিত কণ্ঠে বলে, জাস্ট 10 মিনিটস, নিচে যেন দেখতে পাই। রানী হেসকি তুলছে। এটা ভেবে অনেকটা খুশি লাগছে। তার পেট কেটে কলিজা, কিডনি, ফুসফুস কিছু বের করেনি, কিন্তু অনেক ব্যথা পেয়েছে যেটা সহ্য করার মতো ছিল না। খুব কষ্ট হয়েছে। এই পাষাণের কি একটু মায়া দয়া আল্লাহ দেননি? ডক্টর আর নার্স নিজেদের জিনিসপত্র নিয়ে কোনো রকম রুম থেকে বের হয়ে আসে। এখানে থাকলে বিপদ অনিবার্য, তার থেকে ভালো নীরবে কেটে পড়া। রানী হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নেয়। একটু পর পর বড় করে নিঃশ্বাস ফেলেছে, সাথে হেসকি তুলছে। কিন্তু নিচে যাবে কিভাবে? রুমটাও কেমন অচেনা। বসে বসে এসব ভাবতে থাকে। হঠাৎ ভাবনার মাঝেই মনে পড়ে মাফিয়াটা তাকে 10 মিনিটের মধ্যে নিচে যেতে বলছে। আর কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি করে বেড থেকে নিচে পা রেখে দাঁড়াতে পায়ে খুব বেশি ব্যথা অনুভব করে। তবে এখন তা প্রাধান্য দিয়ে বসে থাকলে তার থেকেও বড় ব্যথা জিদ্দাত তাকে উপহার দেবে। আর কত, আর কত সহ্য করবে? জীবনটা পুরো জাহান্নাম বানিয়ে দিয়েছে লোকটা। উদাস মনে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুম থেকে বের হতে বুঝতে পারে জিদ্দাতের ম্যানশনে আছে। অন্য রুমে থাকায় এতক্ষণ বুঝতে পারেনি। সিঁড়ির কাছে আসতে দেখে জিদ্দাত পায়ের ওপর পা তুলে নাচাচ্ছে। তাই তাড়াহুড়ো করে নিচে নামতে নিলে সিঁড়িতে পা ভেজে নিচে বসে পড়ে এবং মৃদু চিৎকার করে আহ বলে ওঠে। জাবরার ঘাড় বাঁকিয়ে চোখ খাদে নিয়ে সিঁড়ির প্রাণে তাকায়। টাকনোতে ব্যান্ডেজ করা দু হাতে চেপে ধরে মাথা নিচু করে ফুপিয়ে যাচ্ছে। এতক্ষণ খুঁড়িয়ে হাঁটতে পারলেও এই মুহূর্তে উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়েছে। অনেকক্ষণ মাথা নিচু করে বসে আছে। ভয় আর দ্বিতীয়বারের মতো মাথা তুলে জাবরারের দিকে তাকানোর সাহস নেই। এভাবে আরো কিছু সময় পার হতে নিজের সামনে কারো উপস্থিতি টের পাচ্ছে। মাথা উদয় করে সামনে দেখার সাহস নেই। কান্না থামিয়ে দিয়ে দম খিচে চোখ বন্ধ করে বসে আছে। আরো কিছুক্ষণ সময় অতিবাহিত হতে মুখের সামনে গরম নিঃশ্বাস অনুভব করে। বুঝতে বাকি থাকে না সামনে আর কেউ না,
স্বয়ং সিংহ রাজা হাজির। চোখ বন্ধ অবস্থায় শ্বাস ভারী হলো, শরীর ভূমিকম্পের মতো কেঁপে উঠল। যখন জামার ভেতর দিয়ে কোমরে ঠান্ডা হাতের স্পর্শ পেল এবং ধীরে ধীরে সেই স্পর্শ বুড়ো আঙুল দ্বারা স্লাইডে পরিণত হলো